আমরা করব যার আজকের পর্বে তোমাদের সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছে আমি তামিম আহমেদ বৃন্ত। প্রতি পর্বের মতো এই পর্বে শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। সারা দেশে নানান ধরনের উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়ে গেল শারদীয় দুর্গোৎসব। দেশের বেশিরভাগ লেগুনা চালক অপ্রাপ্তবয়স্ক কিশোর। শিশুদের শরীরে মিলছে মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকর উপাদান। এবারে বিস্তারিত। বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্তে উদযাপন হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসব। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিটি দিনই ভক্ত ভক্তিমার আবহে মুখরিত ছিল মণ্ডপগুলো। দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে একদিকে পুণ্য আর অন্যদিকে আনন্দ উৎসব চলেছে দশমী পর্যন্ত। তবে পূজা মণ্ডপগুলোতে শুধু ধর্মীয় আচার নয়, শিশু থেকে বৃদ্ধ সবাই মেতে উঠেছিল উৎসবের রঙে। বিস্তারিত আফরিন আক্তারের রিপোর্টে। ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, অধিবাস ও আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হয় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সপ্তমীতে নবপত্রিকা স্নান ও পূজার মধ্য দিয়ে দেবী মর্তে আগমন করেন। ঢাকের তালে, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মণ্ডপগুলো। অষ্টমীতে কুমারী পূজা, সন্ধি পূজা আর অঞ্জলির ভিড়ে সরগরম থাকে মণ্ডপগুলো। ভক্তরা মনে করেন এই দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের শক্তি পান। নবমীতে মহাপূজা আর ভক্তদের মিলন মেলায় পরিণত হয় চারপাশ। সপ্তমী পূজা দিলে সপ্ত জনমের পাপ মোচন হয়ে যায়। অষ্টমীতে পূজা দিলে অষ্টমঙ্গল লাভ হয়। নবমীতে পূজা দিলে ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ হয়। এবং মায়ের বিদায় দিলে মা তাকে সকল দিক থেকে সুখে রাখেন, সম্পদে রাখেন, সৌভাগ্যে রাখেন, সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায়। আনন্দ, উচ্ছ্বাস আর ভক্তির আবহে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। দশমীতে আসে বিদায়ের ক্ষণ। বিসর্জনের মাধ্যমে দেবীকে বিদায় জানানো হয়। তবে ভক্তদের বিশ্বাস বছর ঘুরে আবারও দেবী আসবেন কল্যাণ আর শান্তির বার্তা নিয়ে। কষ্ট তো অবশ্যই, মাকে বিদায় জানাতে হইতেছে, যে বেদনার সুর মনে, যে তারপরেও হাসি মুখে মাকে বিদায় জানাইতেছি, যে মা যেন সবাইকে মঙ্গল করে। হাসি মুখে বিদায় জানাতে এসেছি, মা সবাইকে যেন সুস্থ রাখে, মা যেন একটি বছর পর আবার আমাদের মাঝে ফিরে আসে। মা প্রতি বছরে আসে, অসুর বিনাশের মাধ্যমে আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছেন যে কিভাবে যে দুষ্ট দমন করতে হয়। সেই মাধ্যমে আমাদের প্রতি বছর এভাবেই মা আসবেন, আবার যাবেন, চলে যাবেন, ভেলাই করে আসবেন, ভেলাই করে চলে যাবেন। অসুর বিনাশের মাধ্যমে যাতে আমরা অশুভ শক্তিকে কিভাবে দূরীভূত করা যায় সেই শিক্ষা আমরা পাই মার কাছ থেকে। ষষ্ঠী থেকে দশমী এই কয়েকদিনের উৎসব শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, এটি হয়ে উঠেছে সামাজিক সম্প্রীতি আর মিলন মেলার উৎসব। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর ব্যস্ত রাস্তায় প্রতিদিনই দেখা যায় লেগুনার দৌরাত্ম্য, কিন্তু সবচেয়ে ভয়াবহ চিত্র এসব গাড়ি এখন চলছে অপ্রাপ্তবয়স্ক কিশোরদের হাতে। অভিজ্ঞতা ছাড়া গাড়ি চালানোয় প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে যাত্রীরা। সরকারের সচেতন দৃষ্টি আর উপযুক্ত প্রশিক্ষণই এ সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে। বিস্তারিত তাহফিম জুনাইরা আনশির প্রতিবেদনে। রাজধানীতে বেপরোয়া একটি পরিবহনের নাম লেগুনা, যা সরকারি খাতায় হিউম্যান হলার নামে পরিচিত। গণপরিবহনের 251টি রুটের 159টিতেই লেগুনা চলছে। তবে এসব লেগুনার অধিকাংশেই চালকের আসনে বসেছে 14-15 বছর বয়সী কিশোররা, যাদের ড্রাইভিং লাইসেন্স তো দূরের কথা, স্কুলের সার্টিফিকেট পর্যন্ত নেই। তোমার বয়স কত? আমার বয়স 16। তুমি কতদিন ধরে চালাচ্ছ গাড়ি? 1 মাস। 1 মাস ধরে চালাচ্ছ? কোনো ট্রেনিং আছে গাড়ি চালানোর? জি। কেমন ট্রেনিং আছে? আলহামদুলিল্লাহ ভালোই আছে। যাত্রী তুমি কি পড়ালেখা করো? জি না, পড়ালেখা করো না কেন? করি না, ঘরে একটু সমস্যা আছে টাকার, এই জন্য। তো এই লেগুনা চালাচ্ছ কেন? লেগুনা চালাই, আমার বড় ভাই ড্রাইভার, আমার হেলপারি করতে করতে আর কি ড্রাইভার হয়েছে। দারিদ্র্যের করাল থাবায় নিজেদের স্বপ্ন বুনন বাদ দিয়ে এই সকল কিশোররা নেমেছে জীবিকা নির্বাহের যুদ্ধে। এসব কিশোর ওস্তাদের কাছ থেকে শিখে কোনো প্রকার লাইসেন্স ছাড়াই বসেছে চালকের আসনে, ফলে ঘটছে দুর্ঘটনা।
তোমার বয়স কত? এই 15-16। কতদিন ধরে লেগুনা চালাচ্ছ? পাক্কাই 1 বছরের মতন। তুমি কি লেখাপড়া করো? জি না। লেখাপড়া করছো না, কিন্তু এই লেগুনা চালাচ্ছ কেন? কি করবো, সংসার চালাইতে হয়, সেই জন্য আর কি। সংসারে কেউ নাই, নিজে চালাইতে হয়, সেই জন্য আর কি। দ্রুতগামী ও অল্প খরচে যাতায়াত সহজ হওয়ায় ঝুঁকি থাকলেও লেগুনায় উঠতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যাত্রীরা। অপ্রাপ্তবয়স্ক যারা লেগুনা চালায় তারা হচ্ছে আপনার কন্ট্রোললেস ভাবে চালায়। হ্যাঁ, তারা সঠিকভাবে আর কি, ওদের ড্রাইভিং এর যে নলেজটা ওইটা আসলে তাদের প্রপারলি নাই। তো তারা ড্রাইভিং যে রুলসগুলো এগুলো মেনটেন করে চালায় না, এই কারণে আমাদের অনেক সময় বিপদে পড়তে হয়। শুধুমাত্র লেগুনা ড্রাইভারই না, যত অটো রিক্সা ড্রাইভার, রিক্সা আছে যত বাচ্চারা, প্রায় দেখা যায় অনেক ছোট ছোট বাচ্চারা রিক্সা চালায়। সো এটার দিকে আসলে খেয়াল রাখা উচিত। বিআরটি এর হিসাব অনুযায়ী রাজধানীতে নিবন্ধিত লেগুনার সংখ্যা ৫,১৫৬টি। বিদ্যমান দ্য মোটর ভেহিকেল অর্ডিন্যান্স ১৯৮৩ অনুযায়ীও চালকের ন্যূনতম বয়স ১৮ হলেও এ আইন প্রকৃতপক্ষে মানা হচ্ছে না। কর্তৃপক্ষের যথার্থ পদক্ষেপ আর উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে এই সমস্যা দূর করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকা মহানগরীর পরিবহন ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট যানজট এবং আমাদের যে সেফটি সিকিউরিটি অ্যাক্সিডেন্ট, সেটার সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে অপ্রাপ্তবয়স্ক যে চালকরা আছে, এটা শিশু শ্রমের আওতায় পড়ছে। শিশু শ্রমের আওতায় পড়ছে বলে তাদেরকে হয়তো লাইসেন্স দেওয়া হচ্ছে না। তারা হয়তো প্রশিক্ষণ ঠিকমতো পাচ্ছে কিনা সেটাও ভেবে দেখার ব্যাপার আছে। প্রশিক্ষণ নেওয়ার জন্য হয়তো তারা উপযুক্ত হতে পারে, কিন্তু প্রশিক্ষণ পাওয়ার পরে একটা নির্দিষ্ট বয়স অতিক্রান্ত হলেই সেই ধরনের কর্মে সংযুক্ত হতে পারবে। আমাদের যে সরকারের যে আইন কানুন আছে, নীতি নীতিমালা আছে, সেটার সাথে এটা পরিপন্থী। প্রশিক্ষণ কারা পাচ্ছে এবং প্রশিক্ষণ পাওয়ার পরে লাইসেন্স নিয়ে কারা চালক হতে পারছে, এটাও একটা রেগুলেটরি সিস্টেমের ভিতরে আনা উচিত। এটা হ্যাজার্ড অবস্থায় থাকা উচিত না। এটার জন্য যে কর্তৃপক্ষ আছে, বিআরটিএ বা স্থানীয় সরকার কর্তৃপক্ষ যারা আছে, তাদের এই ব্যাপারে কর্মসূচি নিতে হবে। নিরাপদ সড়ক আর কিশোরদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে তাই এখনই কার্যকর পদক্ষেপ জরুরি। অপ্রাপ্তবয়স্ক চালকদের হাতে লেগুনার স্টিয়ারিং, প্রয়োজনীয় লাইসেন্স আর অভিজ্ঞতা ছাড়াই জীবিকার তাগিদে প্রতিদিন যাত্রী পরিবহন করছে তারা। ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, কমছে নিরাপত্তা। অথচ সড়ক পরিবহন আইন অনুযায়ী এই সকল অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও বাস্তবে এর তেমন কোনো প্রয়োগ দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে কঠোর নজরদারি আর প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে এই ঝুঁকিপূর্ণ প্রবণতা বন্ধ করা এখন সময়ের দাবি। তাফিম জুনাইরা আনশি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। মাইক্রোপ্লাস্টিক ইতোমধ্যেই পরিবেশ ও প্রাণীজগতে মারাত্মক প্রভাব ফেলেছে। মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গেও পাওয়া যাচ্ছে এই কণার উপস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন শিশু কিশোরদের জন্য এটি বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। বিস্তারিত লুৎফিয়া ইসলাম নাবিনের রিপোর্টে। সমুদ্রের তলদেশ থেকে শুরু করে অতিকায় পাহাড়ের সুউচ্চ চূড়া সবখানে ছড়িয়ে আছে প্লাস্টিকের ক্ষুদ্রকণা। এই মাইক্রোপ্লাস্টিক হ্রাস করছে জলবায়ু ও পরিবেশকে, আর প্রাণী জগতের জন্য তৈরি করছে হুমকি। সরকারের দায়িত্ব তো আলটিমেটলি গ্রসলি দায়িত্ব, যেহেতু পরিবেশের জন্য এটা বিশেষভাবে খারাপ প্রভাব ফেলছে, বিশেষ করে শিশুদের, এক্ষেত্রে গভর্নমেন্টের আমি মনে করি একটা ভালো ইনিশিয়েটিভ নেওয়া দরকার। কারণ শিশুরা এই টুডে অর টুমরো আমাদের জাতির নেতৃত্ব দেবে। বাংলাদেশেও এর প্রভাব স্পষ্ট। শিশু কিশোরদের শরীরেও ধরা পড়ছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। অনেকগুলো উৎস রয়েছে। একটা হচ্ছে যে আমরা প্লাস্টিকের যে খেলনা, ছোট শিশুদের ক্ষেত্রে যদি বলি, প্লাস্টিকের যে খেলনা সেগুলি থেকে কিন্তু পৌঁছতে পারে। আমরা যে প্যাকেটজাত খাবারগুলো দেখা যাচ্ছে যে প্লাস্টিকের তৈরি, সেগুলো থেকে হতে পারে। সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস যেগুলো প্লাস্টিকের তৈরি, সেগুলো থেকে হতে পারে। আবার আমরা যে খাবার গরম করছি, দেখা যায় প্লাস্টিকের বলে বা পাত্রে গরম করছি, সেগুলো থেকে হতে পারে। এই সবগুলো থেকেই কিন্তু প্লাস্টিক আমাদের শরীরে ঢুকতে পারে। চিকিৎসকরা বলছেন এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিতে পারে, প্রভাব ফেলতে পারে মস্তিষ্ক ও অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক বিকাশে। তাৎক্ষণিক স্বাস্থ্য ঝুঁকির চেয়ে দীর্ঘমেয়াদী কিন্তু স্বাস্থ্য ঝুঁকি বেশি তৈরি করছে। দেখা যাচ্ছে এইসব ক্ষেত্রে বাচ্চাদের ওজন ঠিকমতো বাড়ে না, তাদের পুষ্টি ঠিকমতো হয় না, তাদের ব্রেনের কিন্তু এক বড় ধরনের ঘাটতি হয়, তাদের অমনোযোগ হয়, তাদের মধ্যে অস্থিরতা দেখা যায়। অর্থাৎ যে মানসিক যে বিষয়গুলো, সেগুলো ঠিকমতো তারা গড়ে ওঠে না। সুতরাং দীর্ঘমেয়াদী ঝুঁকি কিন্তু অনেক। সেই ছেলেগুলি আস্তে আস্তে বেশি যদি প্লাস্টিক তার কনজামশন করে, দেখা যাবে যে সে ছেলেরা অন্যদের থেকে তার ব্রেন কমে গিয়ে পিছিয়ে পড়তে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে এমনও গবেষণায় দেখা গিয়েছে যে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই বাস্তবতায় উদ্বেগ প্রকাশ করছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলছেন
শিশু কিশোরদের শরীরে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি বাংলাদেশের ভবিষ্যতের জন্য ক্ষতিকর। আপনি কি ভাববেন না যে আপনার বাচ্চার গায়ে মাইক্রোপ্লাস্টিক ঢুকতেছে? আপনার এখন গর্ভাবস্থায় যে নারী, তার প্লাসেন্টাতে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক, ব্রেইনে মাইক্রোপ্লাস্টিক। এটা তো আপনাকেও ভাবতে হবে। বাজারে পাওয়া গেলেই আপনি নেবেন। কাজে পরিবর্তন শুধু সরকারের দিকে তাকালে হবে না, সকলকে পরিবর্তন করতে এগিয়ে আসতে হবে। সমুদ্র থেকে পাহাড়, জগৎ থেকে মানবদেহ, মাইক্রোপ্লাস্টিকের ভয়ঙ্কর প্রভাব এখনো সর্বত্র। আগামী প্রজন্মকে সুস্থ রাখতে এখনই প্রয়োজন সচেতনতা ও কঠোর পদক্ষেপ, না হলে অদৃশ্য এই কণা গ্রাস করবে আমাদের পরিবেশকে। শিশুদের শরীরে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি এখন এক বড় উদ্বেগের বিষয়। প্রতিদিনের খাবার, পানি, এমনকি পরিবেশের মাধ্যমেও এই ক্ষতিকর উপাদানটি প্রবেশ করছে শিশুদের শরীরে। চিকিৎসকরা বলেছেন এটি শিশুদের ভবিষ্যতে শারীরিক ও মানসিক বিকাশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। লুৎফিয়া ইসলাম রামিন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ডেঙ্গুর প্রকোপ কোনোভাবেই কমছে না। বছরের শেষ প্রান্তেও নিয়ন্ত্রণে আসেনি এডিস মশা। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই ভর্তির চাপ বাড়ছে, যার বড় একটি অংশ শিশু কিশোর। বিশেষজ্ঞরা বলছেন আক্রান্ত হওয়ার শুরু থেকেই শিশুদের প্রতি দিতে হবে বিশেষ যত্ন। বিস্তারিত রাব্বি হোসেনের রিপোর্টে। ডেঙ্গুর প্রকোপ কমছে না কোনোভাবেই। বছরের শেষে এসেও নিয়ন্ত্রণ হচ্ছে না এডিস মশা। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ, যার মধ্যে বড় একটি অংশই শিশু কিশোর। জ্বর হয়েছিল, প্রথমে জ্বর এক সপ্তাহ আগে হয়েছিল, মাথা ব্যথা, শরীর ব্যথা। গ্যাসের বিষদ বাদ থেকে আইছি, আজকে 7 দিন। শনিবার পরীক্ষা করেছি, পরে ডেঙ্গু ধরা পড়ছে। হাসপাতালে 2 দিন, কালকে আজকে 2 দিন। জি হ্যাঁ, সিবিসি করাইছি, এখন ডেঙ্গুই হয়েছে, এখন থাকতে হইব আরও কিছুদিন ডাক্তারের কথা। এখন মিডিয়াম, অত খারাপ দিকও না, অত ভালো দিকও না, মিডিয়াম রেঞ্জেস। এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের 26% রাজধানী ঢাকার। মোট মৃত্যুর 63% হয়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। এসব রোগী যে ঢাকারই তা কিন্তু নয়, অনেক রোগী ঢাকার বাইরের। 22 তারিখ রাত্রে থেকে জ্বর, শনিবারের রাত্রে, আজকে প্রায় 9 দিন। আমাদের বাসা নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, 5 নং ওয়ার্ড। আমাদের ওইখানে প্রচুর ডেঙ্গু, কিন্তু কোনো সরকারিভাবে কোনো ওষুধ দেওয়া হয় না। অনেক ডেঙ্গু, মানে প্রতিটা ঘরে ঘরেই ডেঙ্গু। হাসপাতালে আমাদের এখানে ছিল 4 দিন, তারপরে ডাক্তার বলছে মোটামুটি সুস্থ। তখন আর কি ডাক্তার বুঝতে পারে নাই যে ওর ডেঙ্গু। তারপরে আবার 2 দিন পরে ওকে আবার শরীয়তপুর হাসপাতালে ভর্তি করা হয়। ওখানে যে টেস্ট দেয়, ওই টেস্টের মাধ্যমেই ডেঙ্গু ধরা খায়। তারপরে ওই তোর যে প্লাটিনা কমে যাওয়ার কারণে ওখান থেকে আমাদেরকে ঢাকা পাঠায় দেয়। তবে শিশুদের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে গত আগস্ট ও সেপ্টেম্বরে। আক্রান্তের হার ছিল সর্বোচ্চ, যা এই মাসেও অব্যাহত থাকতে পারে। আমরা তো সরকারের উপর কিংবা সিটি কর্পোরেশনের উপর নির্ভর করছে, কিন্তু নিজের ঘরের ভেতরে এবং নিজের ঘরের চারপাশে পরিষ্কার থাকছে না। শিশুদেরকে ছোটোবেলা থেকে কিন্তু ঘরের কাজে তাকে সেই জন্য অংশগ্রহণ করে শেখাতে হবে। আমরা দেখা যাচ্ছে বাচ্চাকে কিছুই করতে দিই না, ভাতটা তো খাইয়ে দিই, পানিটাও খাইয়ে দিই, তাকে যেন সকল কাজে অংশগ্রহণ করা, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অংশগ্রহণ করা, বাড়ির চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে অংশগ্রহণ করা, ফুল হাতা জামা পরানো, ঘরের ভেতরের মশা যেন এটা কিন্তু গৃহস্থালী মশা থেকেও হয়, দিনের বেলা মশা, এই মশাগুলো যেন আমরা পরিষ্কার রাখি, তাহলে দেখা যাচ্ছে সে ডেঙ্গু থেকে মুক্ত থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার শুরু থেকেই শিশু কিশোরদের প্রতি বিশেষ নজর দিতে হবে। প্রথম কথা হচ্ছে ডেঙ্গুর একটা তো প্রতিরোধ রয়েছে, আরেকটা দেখা যাচ্ছে যে বাচ্চারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সংকটে পড়ছে, মারা যাচ্ছে, এটা একটা বড় কারণ। তারা কখন হাসপাতালে আসতে হবে সেটা কিন্তু তারা জানে না। এই না জানার ফলে যেটা হচ্ছে, আমাদের কাছে যখন শিশুরা আসে তখন খুব সংকটে আসছে। আমি যদি সুযোগ থাকে এটা অবশ্যই উল্লেখ করতে চাই যে আপনারা যদি দেখেন যে বাচ্চা কিছুই খেতে পারছে না, বাচ্চা নেতিয়ে পড়ছে, বাচ্চা অনবরত বমি করছে, ঘন্টায় 3 বারে বমি করছে, বাচ্চা দেখা যাচ্ছে কোনো জায়গায় রক্তক্ষরণ হচ্ছে, বাচ্চা দেখা যায় যে পেট ফুলে যাচ্ছে, বাচ্চাদের লিভার বড় হয়ে যাচ্ছে, বাচ্চা 8 ঘন্টা ধরে কোনো প্রস্রাব করছে না, এটা দেখলেই কিন্তু আপনি অবশ্যই সাথে সাথে হাসপাতালে নিয়ে আসবেন। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ, সচেতনতা আর সতর্কতাই পারে আমাদের শিশু ও পরিবারকে এই প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষা দিতে। কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই ডেঙ্গু রোগের লক্ষণ নিয়ে ভর্তি হচ্ছে রোগীরা।
ভাইরাসজনিত রোগটির বিরুদ্ধে দাঁড়াতে এখন প্রয়োজন প্রশাসনের পদক্ষেপ ও সাধারণ মানুষের সচেতনতা। রাব্বি হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। খোলামেলা প্রাকৃতিক পরিবেশ, নীল আকাশ আর সাদা মেঘের ভেলায় শরৎকালের বার্তা এখন চারপাশে। এর সাথে যুক্ত হয়েছে সাদা কাশফুলের সমুদ্র, যা শিশুদের কাছে হয়ে উঠেছে আনন্দের এক অপার ভুবন। চিন্তা আহমেদের প্রতিবেদন। ঢাকার আশেপাশে শরৎকালের এই সৌন্দর্য উপভোগ করতে আসছে অনেকে। চারপাশ জুড়ে সাদা কাশফুল, যার কোমল রূপ আর মিষ্টি গন্ধে ভরে উঠছে মন। শিশুরা মেতে উঠছে খেলাধুলায়, হাসি আনন্দে তারা যেন খুঁজে পেয়েছে প্রকৃতির কোলে এক অন্যরকম মুক্তি। কাশফুল অনেক সুন্দর, কাশফুলে এসে আমার ভালো লাগছে। কাশফুল নিয়ে যাবো বাসায়? হ্যাঁ, নিয়ে যাব। আমি এসেছি আমার পুপি, দাদু, আম্মু, যে সাবি আর আমার আপুর সাথে। একটা আপুর সাথে আইসক্রিম খাচ্ছি আর কাশফুলের মজা নিচ্ছি। মানে শহরে থাকি তো, মানে গ্রামের অনুভবটা পাওয়ার জন্য এখানে আসা আমাদের। শুধু শিশুরাই নয়, অভিভাবকরা এই প্রাকৃতিক সৌন্দর্যে হয়ে উঠছে উচ্ছ্বসিত। নগর জীবনের ব্যস্ততা ও কোলাহল থেকে কিছুটা সময় কাটাতে এমন প্রাকৃতিক পরিবেশে আসা তাদের কাছে যেন হয়ে উঠেছে এক পরম স্বস্তি। আমি একজন প্রকৃত প্রেমিক মানুষ। কাশফুল অবভিয়াসলি আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে কাশফুল দেখলাম, আমরা লেক দেখলাম, দিয়াবাড়ি লেক, আরো অনেক জায়গায় ঘুরলাম। অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে এখানে। শরৎকালের এই সাদা কাশফুল শুধু শিশুদের নয়, বড়দের কাছেও এনে দিচ্ছে এক টুকরো আনন্দ আর প্রশান্তি। প্রাকৃতিক সৌন্দর্যের এমন দৃশ্য যেন মানুষকে বারবার টেনে নিয়ে যায় প্রকৃতির আরো কাছে। কাশফুল প্রকৃতির এক অপার সৌন্দর্য। দোল খাওয়া সাদা নরম কাশফুল শুধু নয়নেরই নয়, মনেরও শান্তি আনে। এর কোমল রূপ আর মিষ্টি গন্ধে যেন শরৎকালের আগমনী বার্তা বহন করে। আর এই সৌন্দর্যই দেখতে অনেক শিশু ছুটে আসে কাশবনে। খেলাধুলা আর হাসি আনন্দ মেতে ওঠে তারা। সাদা কাশের সমুদ্রে যেন শিশুদের কাছে হয়ে উঠেছে আনন্দের এক স্বর্গভূমি। চিন্তা আহমেদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এবারে থাকছে টুকরো খবর। বিষাক্ত রাসায়নিক, বায়ু দূষণ, জলবায়ু পরিবর্তন ও মশাবাহিত রোগ শিশুদের জীবনকে হুমকির মুখে ফেলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় 2016 সালে 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর 28%, অর্থাৎ প্রায় 1,60,00,000 মৃত্যু ঘটেছে পরিবেশজনিত কারণে। এই ঘাটতি পূরণে পরিবেশগত ঝুঁকি থেকে শিশু স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে শিশু স্বাস্থ্য ও পরিবেশ হ্যান্ডবুক প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ইউনিসেফের সহযোগিতায় তৈরি এই হ্যান্ডবুক মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন এবং শিক্ষকদের পরিবেশগত ঝুঁকি ও তার প্রভাব সম্পর্কে সচেতন করবে, পাশাপাশি প্রতিরোধমূলক ও সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণে সক্ষম করে তুলবে। গত 27 সেপ্টেম্বর সিডাপ মিলনায়তনে এই হ্যান্ডবুকের মোড়ক উন্মোচন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ দীপিকা শর্মা। অন্যদিকে 27 সেপ্টেম্বর আফতাবনগরের ক্যামব্রিজ কারিকুলাম স্কুল পলস একাডেমিতে আয়োজিত হলো বার্ষিক বিজ্ঞান মেলা 2025। পরিবেশ, রোবোটিক্স ও স্বাস্থ্যবিজ্ঞানের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবন তুলে ধরেন তারা। অভিভাবক, শিক্ষক ও অতিথিরা প্রশংসা করে তরুণদের কঠোর পরিশ্রমকে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শামনাজ ফারজানা বলেন, এই মেলা শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা ও উন্নত ভবিষ্যতের সমাধান খুঁজে পাওয়ার সক্ষমতার প্রতিফলন। আমাদের এই ইভেন্টটা হচ্ছে একাডেমিক কারিকুলামেরই একটা পার্ট। এখানে আমাদের বাচ্চারা 1 মাস ব্যাপী এই প্রজেক্টগুলো তৈরি করেছেন, ওরা শিখেছে, প্রিপেয়ার করেছে, এবং দিস উইল অ্যাকচুয়ালি এনহ্যান্স দেয়ার অ্যাবিলিটিস টু বি আ হলিস্টিক স্টুডেন্টস অ্যারাউন্ড। ক্রিকেট, ফুটবলের পাশাপাশি হকি এখন শিশু কিশোরদের মাঝেও জায়গা করে নিচ্ছে দ্রুত। অবসরের সময়টুকু কাজে লাগাতে তারা ছুটে আসছে প্রশিক্ষণ নিতে। প্রশিক্ষকদের বিশ্বাস, এমন আগ্রহ অনুশীলনের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দিনে বাংলাদেশে হকির জনপ্রিয়তা আরও বাড়বে। বিস্তারিত শাহরিয়ার দিমনের প্রতিবেদনে। বাংলাদেশে ফুটবল কিংবা ক্রিকেটের পাশাপাশি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে হকি খেলা। একসময় শুধুমাত্র জাতীয় দলে সীমাবদ্ধ থাকলেও এখন শিশু কিশোরদের মাঝেও হকির প্রতি বেড়েছে আগ্রহ। অবসর সময়ে মাঠে এসে তারা শিখছে, খেলছে এবং স্বপ্ন দেখছে দেশের জার্সি গায়ে মাঠ মাতানোর। আমি যখন সাইকেল চালাতে আসি এখানে প্রথম, তখন দেখি এখানে হকি খেলতেছে বড় ভাইয়ারা, তখন দেখলাম যে আমিও যদি খেলতে পারি তাহলে ভালো হয়। প্রতিদিন কতক্ষণ অনুশীলন করেন? 3 ঘন্টা। আমার বড় ভাই আগে খেলতো হকি, আমি দেখতাম, এরপরে
আমি খেলতে আসছিলাম আমার ভাইয়ের সঙ্গে, এরপর থেকে আমি খেলি। জাতীয় দলে খেলে আমি আমার দেশকে একটি ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। পড়াশোনার ফাঁকে অবসর সময়ে সন্তানরা ওস্তাদ ফজলু একাডেমিতে এসে হকি খেলছে, এটা দেখে অভিভাবকরাও সন্তুষ্ট ও আনন্দিত। পড়ালেখা তো অবশ্যই ঠিকঠাক মতো করতে হবে, ওইটা তো সবার আগে, কিন্তু ওইটার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। হকি খেলার প্রশিক্ষণে অংশ নিতে প্রতিদিন নতুন নতুন শিশু কিশোর মাঠে আসছে। প্রশিক্ষকরা বলছেন খেলোয়াড়দের মাঝে আছে প্রচণ্ড আগ্রহ, সুযোগ পেলে তারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গৌরব বাড়াতে পারবে। আমার একাডেমিতে প্রশিক্ষণ পদ্ধতি আমার মরহুম যে ওস্তাদ ফজলু ছিলেন তার মতোই, কারণ তার বলতে গেলে অন্তঃস্থল থেকে উনি এখানে প্র্যাকটিস করেছেন এবং এখান থেকে অনেক ন্যাশনাল টিমে প্লেয়ার বের করেছেন। আমাদের এখানে এখন পর্যন্ত এমন অনেক প্লেয়ার আছে যারা ন্যাশনাল টিমে খেলার যোগ্য। আমরা যারা এখান থেকে একজন ক্যাম্পেও চান্স পেয়েছে এবং ইনশাল্লাহ আরও যারা প্লেয়ার আছে তাদেরকে যদি নজর দেওয়া হয় তারা ইনশাল্লাহ অনেক ভালো জায়গায় যাবে। সত্য কথা হচ্ছে হকিটা এখনও পুরাতন ঢাকা কেন্দ্রিক এবং রাজশাহী, ফরিদপুর, চিটাগং, নাওগাঁ আসতেছে, জয়পুরহাট আসতেছে, এই কেন্দ্রিকই হয়ে গেছে। হকি খেলার ভবিষ্যৎ বলতে কিছুই নাই এখন বলতে। যারা বিএসপিতে পড়তেছে তারা ধরেন যখন জাতীয় দলে বা অনূর্ধ্ব 21 দলে বা অনূর্ধ্ব 18 দলে খেলে তাদের একটা চাকরির সুযোগ থাকে বিভিন্ন বাহিনীতে, এছাড়া তেমন কোনো সুযোগ এখন নাই। এখন যদি আগামী সময়ের মধ্যে বর্তমান কমিটি এবং আগামী নির্বাচিত সরকার যদি তারা হকির দিকে সুনজর দেন তাহলে আশা রাখি আল্লাহর রহমতে ভালো কিছু হবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উড়ানোর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দরকার কেবল সঠিক পরিকল্পনা ও সহায়তা। হকি শুধু খেলা নয়, বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরার আরেকটি গৌরবময় মঞ্চ। বাংলাদেশের জনপ্রিয় খেলাগুলোর পাশাপাশি ধীরে ধীরে জনপ্রিয় হয়েছে হকি। ওস্তাদ ফজলু হকি একাডেমিতে শিশু কিশোররা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে গড়ে উঠছে আগামী দিনের তারকা। অভিভাবকরাও তাই সন্তানদের হকি খেলার প্রতি আগ্রহী করে তুলছেন, যা হকি অঙ্গনে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিচ্ছে। শাহরিয়ার দিমন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, এছাড়াও তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 013177084842। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদে নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।